জন্মদিনে শেখ হাসিনার সততা সাহসিকতার জয়গান। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আলোর পথে দেশ, বললেন আওয়ামী লীগ নেতারা। উৎসবের আমেজে গণটিকা কর্মসূচি, 1 কোটি ডোজ ভ্যাকসিনের নতুন ক্যাম্পেইনের পরিকল্পনা। এবছরও হচ্ছে না জেএসসি জেডিসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। পিএসসির সিদ্ধান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। 2-1 দিনের মধ্যেই বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাব সংকটের সমাধান, অনুমতি পেলেই আরব আমিরাতের ফ্লাইট। গ্যাস বিদ্যুতের কাজ চলায় রেললাইন বসানোর কার্যক্রমে বিলম্ব, পদ্মা সেতুতে একসাথে যান ও রেল চালু নিয়ে অনিশ্চয়তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছে আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শেখ হাসিনা সততা, শক্তি ও সাহসিকতার প্রতীক। 75তম জন্মদিনে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই আলোর পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় নির্বাচন সামনে রেখে দল শক্তিশালী করার তাগিদ দেন নেতারা। অপকর্মে জড়িতদের আসছে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না বলেও জানান তারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যার ৭৫তম জন্মদিন, আওয়ামী লীগ সভাপতির জন্মদিন উদযাপনে তৃণমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস। সমাবেশ স্থলের চারপাশে উৎসবের আমেজ। আওয়ামী লীগের এই আলোচনায় উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 40 বছরের রাজনৈতিক জীবন, গণতন্ত্র, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় অবদান ও সংগ্রামী পথ চলার নানা দিক। পৃথিবীর সকল সুযোগে উন্নীত হয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজের গৌরব জানান দিয়েছে। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নাই। বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না। আল্লাহর কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করা উচিত। যেমন এক নেত্রী আমরা কর্মী, যিনি 40 বছরের মধ্যে 18 বছর ক্ষমতায়। সিনিয়র নেতাদের কণ্ঠে শেখ হাসিনার উন্নয়ন দর্শনের জয়গান। বলেন, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে বঙ্গবন্ধু কন্যাই বাংলাদেশকে নিয়ে যান উন্নয়নের পথে। বাংলার মানুষের ভালোবাসা, নিপীড়িত মানুষের দোয়াতে তিনি এত বেশি অভিষিক্ত যে মুকুট তাকে ধন্য করে না, তিনি মুকুটকে ধন্য করেন। তারই নাম শেখ হাসিনা। নির্বাচন সামনে রেখে বিভেদ ভুলে দলকে শক্তিশালী করার আহ্বান জানান সাধারণ সম্পাদক। বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবেই নির্বাচন হবে। আওয়ামী লীগের আদর্শ বিচ্যুত, অপকর্মে জড়িতরা মনোনয়ন পাবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবেন না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জীবন মানেই যেন বহু নির্বাচনী পরীক্ষা। সেই পরীক্ষার বাঁকে বাঁকে উত্তীর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে 4 বারের প্রধানমন্ত্রী পা রাখলেন 75-এ। শুভ জন্মদিন শেখ হাসিনা। সার্বজনীন শেখ হাসিনার বিশ্বজয়ের গল্প শোনাচ্ছেন আকবর হোসেন সুমন। মধুমতির দুপাড়ে সেদিন ছিল কাশফুলের সমারোহ। সাদা মেঘের ভেলায় চড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এলেন এক কিংবদন্তি। দিনটি 1947 সালের 28 সেপ্টেম্বর। জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিবের বড় মেয়ে তিনি। শৈশবের দুরন্ত সময় পেরিয়ে ভর্তি হন আজিমপুর গার্লস স্কুলে, অতঃপর ইডেন কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর কাঁপালেন মাস্টার্সে ভর্তি হয়ে। পিতার অনুকরণে নেতৃত্বের ভিত হয় শক্ত, দেশপ্রেম যার ততোধিক শক্তিশালী। পাকিস্তানি শোষকের বিরুদ্ধে দুর্বার মিছিল আর লাগাতার আন্দোলনে সরব ছিলেন তিনি। কলেজ শাখা সংসদের ভিপি শেখ হাসিনার নেতৃত্ব ছিল যার পর্নাই বলিষ্ঠ। যুদ্ধ শেষে আসে স্বাধীনতা, কিন্তু মুক্তির স্বাদ দীর্ঘস্থায়ী হয়নি। ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে চিহ্নিত ঘাতকেরা। পুরো দেশ ডুবে যায় অন্ধকারে। বিদেশে অবস্থান করায় বেঁচে যান শেখ হাসিনা।
যে বঙ্গবন্ধু আমাদের অবিসংবাদিত নেতা, সেই বঙ্গবন্ধুকে যেন চিরতরে এই বাংলাদেশের মাটি থেকে তার শেষ বিন্দুটুকু যেন নিশ্চিহ্ন হয়ে যায়, সেই ব্যবস্থাই কিন্তু সেদিন হয়েছিল। কিন্তু তাদের দুর্ভাগ্য এবং আমাদের সৌভাগ্য যে দুজন বেঁচে গিয়েছিলেন, শেখ হাসিনা, শেখ রেহানা। দেশের আপামর বাঙালিকে পরিবারের সদস্য গণ্য করে 1981 সালের 17ই মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। নতুন করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনাতে ভরসা পায় মানুষ। রাজনীতির কাঁটা বিছানো পথ উতরে রাষ্ট্রনেতা শেখ হাসিনা আজ বিশ্ব নেতাদের কাছেও বিশ্বজনীন। টানা যে তৃতীয় মেয়াদ আছেন, সেখানে একটা স্টেবিলিটি, এবং যখন একটা স্টেবিলিটি থাকে তখন শান্তি থাকে, তখন যে কিছু কাজ এগিয়ে নেওয়া যায়, এবং সেখানটায় তিনি সফল, সেই দিক দিয়ে এক। তারপর যখন হয়েছে, আমরা আমাদের যতগুলো আর্থসামাজিক সূচকগুলো যদি দেখি, যে সূচকে একটা মানুষ ভালো আছে না মন্দ আছে, একটা দেশ ঠিক আছে না বেঠিকে চলছে, সেই সূচকগুলো যদি দেখি, সবগুলোতেই আমরা এগিয়ে আছি। এ যেন ভিনি ভিডি ভিসি, অর্থাৎ আসলেন, দেখলেন এবং জয় করলেন। তাই 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাতে মুগ্ধ দেশ। বন্দি গণতন্ত্রের খাঁচা ভেঙে মুক্তির স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছেন তার প্রতিদিনের কাজে। জয়তী শেখ হাসিনা, জন্মদিনে শুভকামনা। সেই জন্মদিনে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর জন্মদিনেও হয়ে গেল গণটিকা কর্মসূচি। একদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে অর্জিত না হলেও কর্মসূচি চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। টিকা পাওয়ার সাপেক্ষে নতুন ক্যাম্পেইনে 1 কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। দীর্ঘ অপেক্ষার পর ভ্যাকসিন পেয়ে সন্তুষ্টি ঝরছে সবার কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বিশেষ টিকা ক্যাম্পেইন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত বুথে জাতীয় পরিচয়পত্র এবং ভ্যাকসিন কার্ডের তথ্য যাচাই, এরপরেই দেয়া হয় টিকা। অন্য দেখা যেতে পারতেছে না বা সিরিয়াল পাচ্ছে না, এরকম রেজিস্ট্রেশন করছে কিন্তু এসএমএস আসতেছে না, তাদেরই টিকা দেওয়া হচ্ছে। নিবন্ধন করেছেন কিন্তু এসএমএস এর জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পেয়েছেন। দেরিতে হলেও টিকা পেয়ে স্বস্তি ঝরেছে সবার কণ্ঠে। 1 মাস পার হয়ে গেছে, 1.5 মাস পার হয়ে গেছে। আমাদের যারা মেসেজ আসে নাই, এদের জন্য খুব সুবিধা হয়েছে এবং ভালো হয়েছে। আমাদের তো জুনে করা হয়েছে, তারপরও মেসেজ আসে নাই, তারপরে দেখি আসতেছে না। কালকে আবার ইয়েতে দেখছি, নেটে দেখছি, এজন্য আসা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে গণটিকা দেওয়া হয়েছে, সেইখানে আসলাম আজকে টিকা দেওয়ার জন্য। দুপুরে ধানমন্ডি ডিঙ্গি রেস্টুরেন্ট সংলগ্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, লক্ষ্য অর্জন না হলে পরেও এই ক্যাম্পেইন চলবে। আর টিকা পাওয়া সাপেক্ষে নতুন ক্যাম্পেইনে 1 কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। এখন থেকে আমরা এই যে এইভাবে, আজকে তো একটা পরীক্ষামূলক হলো, এর আগে একবার করেছি, এর আগে আমরা এখন কিন্তু 2 বার আমরা টেস্ট করেছি, আমরা ব্যাপক করতে পারবো। এর আগে আমরা 34 লাখ দিয়েছি, আজকে ন্যূনতম 75 লাখ দেব। এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে 1 কোটি করে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে, তাদেরকে দেওয়া। মুখ্য সচিব জানান, প্রবাসীদের অগ্রাধিকার থাকলেও ফাইজারের টিকা সবাই পাবেন। ফাইজারের -70 ডিগ্রি যেটা আছে, যেখানে নেওয়া সম্ভব সেখানে বাংলাদেশের মানুষ পাবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 31 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,470। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে 821টি ল্যাবে 29,186টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,310। মোট শনাক্ত 15,53,873। নতুন 1,195 জন সহ সুস্থ 15,13,876। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 4.449%। সুস্থতার হার 97%-এর বেশি এবং মৃত্যু হার 1.77%। পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 96 লাখের বেশি।
চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রাজধানীর একটি স্কুলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমান অবস্থায় আলাদা করে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। দীপুমণি বলেন, সব প্রস্তুতি থাকার পরেও পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবছর আর জেএসসির সুযোগ আর থাকছে না, সময় যা আছে তাতে যদিও আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা মনে হয় না এবছর আমরা জেএসসি নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক এসএসসি এইচএসসি আছে। আর আমাদের শ্রেণীর সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসে হবে, একইভাবে অষ্টম শ্রেণীরও হবে। এটা তো প্রাথমিক বলবেন, কিন্তু তাদেরও সম্ভবত তাই হবে। শিগগিরই সমাধান মিলবে বিমানবন্দরে আরটিপিসিআর সংকটের। এ সমস্যার সমাধান হলে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন কর্মীরা। বিমান পর্যটন প্রতিমন্ত্রী বলছেন, সব শর্ত মেনে স্থাপন হবে ল্যাব, অপেক্ষা শুধু আমিরাতের অনুমোদন। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কোভিড নেগেটিভ রিপোর্ট প্রাপ্তির ৩ ঘন্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতগামী বিমানে উঠতে পারবেন কর্মীরা, এমনই সত্য ছিল। অনুমোদন নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপন করে ৬টি প্রতিষ্ঠান। পরীক্ষার মান রক্ষায় সব শর্ত পূরণ হয়েছে, পাঠানো হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপিও। ৬টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি ল্যাবের অনুমোদন দেওয়ায় বাড়ছে জটিলতা। বাংলাদেশ চায় সবকটি ল্যাবের অনুমোদন দেবে আমিরাত সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে সচিবালয়ে আসার কথা শোনালেন বিমান চলাচলে যুক্ত কর্মকর্তারা। ইউএই কর্তৃপক্ষ প্রথমে যখন তাদের রিকোয়ারমেন্ট, তারা বাংলাদেশে সার্ভে করে তাদেরকে যোগ্য মনে করেছে, বিকজ তাদের মোবাইল ভ্যান ছিল, কিন্তু আজকেও একটা তারা পাঠাতে চাইছিল। আমি তাদেরকে প্রেশার ক্রিয়েট করার জন্য এই ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়েছি, বলছি যে না, আমাদের এই 6টার অনুমোদন না আসলে আমরা আর কোনো টেস্ট পাঠাবো না। এসওপিগুলো যাচাই বাছাই করেছে এবং আমাদেরকে ভার্বালি জানিয়েছে যে তারা দে আর লাইকলি টু এগ্রি অল, বাট এটা একটা ফর্মালিটিস মাত্র। তাদের আশা 2-1 দিনের মধ্যেই মিলবে সবুজ সংকেত। ওই ডেস্টিনেশনের রিকোয়ারমেন্ট হলো এই টেস্টটা, পিসিআর টেস্ট 72 ঘন্টা আগে যেটা নিতে হয় সেটা নেওয়ার পরে ফার্দার 6 ঘন্টার মধ্যে এই টেস্টটা নিতে হয়, এটা তাদের রিকোয়ারমেন্ট। সুতরাং তাদের অ্যাপ্রুভাল ওইখানে লাগবে। প্রবাসীদের আপাতত হতাশ হওয়ার কিছুই নেই, সহসাই মিলছে সমাধান, আশা বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর। পার্সু করতেছেন ভিগোরাসলি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নভেম্বরের পর সুখবর থাকছে পদ্মায়। আসছে মানিকজোড়, অর্থাৎ নদী পেরিয়ে আসবে ট্রেন, ঘুরবে পরিবহনের চাকা। কাজের বৈপরীত্যে আসতে পারে বিকল্প সিদ্ধান্ত। পদ্মায় স্বপ্ন বাস্তবায়নের বাকি গল্পটা শুনুন মোহাম্মদ নুরুন নবীর কাছে। কম বেশি সবারই জানা 2022-এর জুনে পদ্মা পাড়ি দেবে সব ধরনের যান। চলছে বহুমুখী সেবার লাইন বসানোর কাজ। বাইরের ভায়াডাক্টে বসতে শুরু করেছে সমান্তরাল রেল। দোতলা সেতুর নিচের অংশে বিদ্যুৎ আর গ্যাস লাইন শেষ হবে আগামী মার্চে। মূল সেতুতে রেল জুড়তে লাগতে পারে আরও 6 মাস, তবে তা নির্ভর করছে কাজ শুরুর উপর। পদ্মা সেতু প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন লাগানোর কাজ চলছে। এটার কাজে যাতে আমরা একই সাথে যাতে করতে পারি সে ব্যাপারে আমাদের সমন্বয় সভা হয়েছে। সেটা আমরা একটু প্রক্রিয়াধীন রয়েছে, যেটা আমরা একই সাথে করতে পারবো কিনা। যদি এটা নভেম্বরে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে, যদি সম্ভব হয় তখন হয়তো আমরা ট্র্যাকের কাজটা, পদ্মা সেতুর উপর ট্র্যাকের কাজটা ধরতে পারবো। সড়কের কাজ প্রায় শেষ, অভিমত আছে রেলের কাজ দেরি হলে পারাপারের জন্য যেন খুলে দেওয়া হয় পদ্মা সেতু। তাতে অনায়াসে চলতে পারবে সব ধরনের যান। এতে রেল বসানোর গুণগত মান ক্ষুণ্ণ হতে পারে। এ সমস্যা নিরসনে বিকল্প উপায়ও খুঁজছে প্রকৌশলীরা। 2-1টা ক্রিটিক্যাল পার্ট আছে, ওটা যদি আমরা শেষ করে আনতে পারি তাহলে আমাদের জানুয়ারি থেকে আমরা ইনশাল্লাহ ওইটা কাজটা ধরতে পারবো। রেল, গ্যাস এবং অন্যান্য যে ইউটিলিটি আছে সবকিছু একই সাথে কাজগুলা সম্পূর্ণ এটা হবে। সড়কের পাশাপাশি একই দিনে নিরবচ্ছিন্ন ট্রেন না চললে মাওয়া থেকে ভাঙ্গার পরিবর্তে ঢাকা হতে ভাঙ্গা পর্যন্ত রেলে চড়বে মানুষ। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
ই কমার্সে অর্থ পাচার ও রাজস্ব ফাঁকির বিষয়ে জানতে চান হাইকোর্ট, জানাতে হবে কারিগরি কমিটির কার্যপরিধি। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচেষ্টা চলছে, আন্তর্জাতিকভাবে সংকট সমাধানে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। ই কমার্সের মাধ্যমে অর্থ পাচার ও রাজস্ব ফাঁকি বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও জাতীয় রাজস্ব বোর্ড কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া সরকার গঠিত কারিগরি কমিটির কার্যপরিধি সম্পর্কে জানতে চায় উচ্চ আদালত। 3টি রিটের শুনানি শেষে এসব তথ্য জানাতে আদেশ দিয়েছে বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। ই-ভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হাজারো গ্রাহক। প্রতিকার চেয়ে এদের কয়েকজন শরণাপন্ন হন উচ্চ আদালতে। গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষায় ই কমার্স নিয়ন্ত্রণে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চান তারা। পরে আরও 2টি রিট করা হয় উচ্চ আদালতে। মঙ্গলবার 3টি রিট একসঙ্গে শুনানি করেন হাইকোর্ট। শুনানি শেষে ই কমার্স বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত 16 সদস্যের কমিটির কার্যপরিধির সহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। সরকারের কাছে জানতে চেয়েছেন যে অলরেডি সরকার যে ব্যবস্থা নিয়েছেন, যে একটা বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি গঠন করেছেন, তাদের কমিটির পরিধি কী, গঠন কী এবং কী কাজ করছেন জানাতে মহামান্য আদালতকে। একই সঙ্গে ই কমার্স প্রতিষ্ঠান থেকে ভ্যাট ট্যাক্স আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পলিসি কী তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 8ই নভেম্বরের মধ্যে উচ্চ আদালতকে এসব বিষয়ে লিখিতভাবে জানাতে হবে। ওই দিন পরবর্তী শুনানি। ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে আগে এই অথরিটির মাধ্যমেই তাদেরকে নিবন্ধিত হয়ে ব্যবসায় আসতে হবে। আমি কোর্টকে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি, তাহলে এই প্রিভেনশনের জায়গাটা তৈরি হলে আর এই অরাজকতাটা থাকবে না। এছাড়া ই কমার্সের মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চান হাইকোর্ট। ই কমার্সের প্রতারণায় গ্রাহকদের আর্থিক ক্ষতি নিরূপণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারকের নেতৃত্বে 1 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনাও চেয়েছিলেন ভুক্তভোগীরা। বাংলাদেশ ব্যাংকের কি ভূমিকা ছিল এবং বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিকভাবে শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ির গভীর বিদ্যুৎ সমুদ্র বন্দর প্রকল্প ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় শেষে কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে, দ্রুতই সমাধান মিলবে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প, রেল লাইন প্রকল্প সহ বেশ কিছু মেগা প্রকল্প চলমান বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু আমাদের দেশের নয়, ইন্টারন্যাশনাল সহযোগিতা যদি আমাদের প্রয়োজন রয়েছে এবং পৃথিবীর সব দেশেই এটা অনুভব করছে। আমরা আশা করি আমরা এদেরকে খুব শীঘ্রই ফেরত পাঠাবো। বিস্তীর্ণ সমুদ্র, জলযান আর জনবল খুবই কম। দুর্যোগ দুঃসময় এই নিয়েই সাগর উপকূলের নিরাপত্তা দিচ্ছে কোস্টগার্ড। চট্টগ্রাম ঘুরে এসে আরও জানাচ্ছেন আহমেদ বাবু, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। 1,18,813 বর্গ কিলোমিটারের সমুদ্র রক্ষায় বরাদ্দ 25টি জাহাজ। আছে 99টি স্পিড বোট। সমুদ্রের শত্রু মোকাবেলায় এই হচ্ছে কোস্টগার্ডের অবলম্বন। 1994 সালে কোস্টগার্ডের সূচনা। পরের বছর ধার করা 2টি টহল জাহাজ নিয়ে সমুদ্রে নামে এ বাহিনী। যখন সমুদ্র খুব বেশি উত্তাল থাকে এবং ঝড় চলমান থাকে, তখন আমরা খুব বেশি সমুদ্রের ভিতরের দিকে যেতে পারি না। তখন আমরা একটু ওয়েট করি সমুদ্র উত্তাল ভাবটা একটু কমে আসার জন্য, তারপরে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারি। ইউরোপিয়ান বা আমেরিকান কোস্টগার্ডের মতো এরকম সক্ষমতা থাকা উচিত যে অত্যন্ত সংক্ষুব্ধ ঝঞ্ঝা বিক্ষিপ্ত সমুদ্রের মধ্যেও যাতে আমরা একজন বিপদে পড়া মানুষকে ঝড় চলমান থাকা অবস্থায় উদ্ধার করতে চাই। সময়ের প্রয়োজনে সমুদ্রের গুরুত্ব বেড়েছে। অত্যাধুনিক হয়নি শুধু কোস্টগার্ড। ব্লু ইকোনমি বা সুনীল
অর্থনীতির যেটা বর্তমান সরকার শুরু করেছে, এটা সুরক্ষা দিয়ে থাকে বাংলাদেশ কোস্টগার্ড। দেশের সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসে সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর সাথে মিলে সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে। সমুদ্রে সম্পদ রক্ষা ও বহুমুখী আক্রমণ ঠেকাতে এ বাহিনীর সক্ষমতা বাড়ানোর দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। আহমদ বাবু, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। উৎসবের আমেজে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। দিনভর দেশব্যাপী শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি হয়েছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। সকালে বরিশাল নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটে। দুপুরে র্যাব ৬ এর উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। রংপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন। ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে হয়েছে আলোচনা সভা। জেলা যুবলীগের কেন্দ্রীয় সদস্য আশিকুর রহমান শান্তর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়েছে। এছাড়া কেক কেটে বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উদযাপন করা হয়। ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন অসহায় ও দরিদ্রদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন। এছাড়া রংপুর, কুষ্টিয়া, ঝালকাঠি, নোয়াখালী, শরীয়তপুর সহ সারা দেশে ছিল নানা আয়োজন। রত্না জামান, একুশে টেলিভিশন। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নোয়াখালীর নিঝুম দ্বীপে কমছে হরিণের সংখ্যা। সুপেয় পানির সংকট আর জনবসতি ও আবাদি জমি বাড়তে থাকায় ১৩ বছরের হরিণের সংখ্যা কমছে ১০,০০০। এখন যে হরিণগুলো রয়েছে সেগুলোরও আছে ঝুঁকির মধ্যে। স্থানীয়দের সচেতন আর প্রশাসন ও কর্তৃপক্ষের আন্তরিকতাই হতে পারে নিঝুম দ্বীপের হরিণের সংরক্ষণ। নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ২০০১ সালে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ও জাহাজমারা ইউনিয়নের ১০টি চরের ৪০,৩৯০ বর্গ কিলোমিটার এলাকাকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। হরিণের পানের জন্য খনন করা হয় ৪টি বড় পুকুর, কিন্তু দীর্ঘদিন খনন না হয় পুকুরগুলো হারিয়েছে পানি ধারণের ক্ষমতা। নিঝুম দ্বীপের নেই বেড়িবাঁধ। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হলে লোনা জল প্রবেশ করে। ২০০৮ সালে এখানে হরিণ ছিল ১৫,০০০, এখন আছে ৫,০০০। যে জোয়ারগুলা উঠে, জোয়ারের কারণে কিছু নষ্ট হয়ে যায়, কিছু মরে যায়। পানি অতি কড়া এবং তিতা বিষের মতো পানি। এই পানি খাওয়ার পরে বয়স গরু অনেক নষ্ট হয়েছে, তবে হরিণ সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যের অভাব সহ নানা কারণে এই সংখ্যা কমছে। হরিণ রক্ষায় বনে মাটির কিল্লা, বেড়িবাঁধ নির্মাণ সহ সুপেয় পানির ব্যবস্থা জরুরি বলছে স্থানীয়রা। উঁচু কোনো জায়গা না থাকার কারণে হরিণগুলো দুর্বিষহ জীবনযাপন করতেছে। শেয়াল তো ১২ মাসে হরিণ নষ্ট করে। শেয়াল নিধনটা আমাদের নিঝুম দ্বীপে খুবই জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন জীববৈচিত্র্য রক্ষায় এই দ্বীপে হরিণের বংশবৃদ্ধিতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হরিণ বা যে কোনো প্রাণী, স্থলচর প্রাণীকে স্বাদু পানি পান করতে হয়। সুতরাং এই অঞ্চলে যদি স্বাদু পানি না থাকে, কারণ ওখানে কোনো নদী নেই, সুতরাং এখানে জলাশয়ের ব্যবস্থা থাকতে হবে। কৃত্রিমভাবে যেহেতু আমরা হরিণ অবমুক্ত করেছি, সেখানে কৃত্রিমভাবেই তাদের পানীয় জলের ব্যবস্থা। আর বন বিভাগ বলছে ইতোমধ্যে হরিণের জন্য সুপেয় পানির প্রকল্প নেওয়া হয়েছে। মাটির কিল্লা নির্মাণ কাজও শুরু হয়েছে। বিগত সালে যেসব পুকুরগুলো আছে সেগুলো আমরা আবার পুনঃখনন করব। এছাড়াও হরিণের খাদ্য উপযোগী আমরা বাগান করছি। এই অর্থবছরে আমরা এই বাগানগুলো করব, তারা খাদ্য পাবে। হরিণের আশ্রয়স্থল হিসেবে আমরা মাটির ঢিপি, উঁচু মাটির স্তর এবং কেল্লা তৈরি করছি। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের হরিণ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এই প্রত্যাশা নোয়াখালীবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
চট্টগ্রামে নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, 5 ঘন্টা পর লাশ উদ্ধার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। ডকুমেন্ট ভেরিফিকেশন সফটওয়্যার ডিবিএস দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আর পেশাদার হিসাববিদরা বলছেন কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে এই সফটওয়্যার। ডিবিএস ব্যবহার বিষয়ে এনবিআর ও আইসিবির মধ্যে সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা এসব কথা বলেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। অস্বচ্ছ আর্থিক প্রতিবেদন ও বানোয়াট হিসাব বিবরণীর মাধ্যমে কর ফাঁকি দেয় বহু প্রতিষ্ঠান, এমন অভিযোগ পুরনো। যদিও দেশের মূলধারার অর্থনীতির বিকাশ ও উন্নয়ন অগ্রযাত্রায় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন ও হিসেব ব্যবস্থা স্বচ্ছ ও সঠিক হওয়া জরুরি। এ লক্ষ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন সফটওয়্যার ডিবিএস তৈরি করেছে পেশাদার হিসাববিদদের সংগঠন আইসিএবি। জাতীয় রাজস্ব বোর্ড কর ফাঁকি রোধে ব্যবহার করবে ডিবিএস। এনবিআর ও আইসিএবির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হয়েছে। এই সফটওয়্যার ইজ নাথিং বাট এ মেশিন, যেটা দ্বারা সবাই একটা প্ল্যাটফর্মে আসবে এবং এই ডেটা চেক করার সুযোগ পাবে। 1 বছর দেখুন, বাংলাদেশ বদলে যাবে। এই ডিবিএস এর মাধ্যমে রাজস্ব আহরণ অনেক গুণে বৃদ্ধি পাবে। ডিবিএস নিয়ে আশাবাদী এনবিআরও। সংস্থাটির চেয়ারম্যানের প্রত্যাশা, সফটওয়্যারটি ব্যবহারে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। ডিবিএস সেই জায়গায় কাজ করবে। হিসেবে স্বচ্ছতা আসলে কর প্রদানকারী যে এন্টিটিজ আছে বা করদাতা যারা আছে তাদেরও কর প্রদান করা সহজ হয়ে যাবে, কারণ করের বোঝা আমরা কমাতে পারবো, নিশ্চিত কমাতে পারবো। বিশেষ করে ব্যাংক, পুঁজিবাজার ও জাতীয় রাজস্ব বোর্ডে এই সফটওয়্যার ব্যবহার হলে কর ফাঁকি কমবে বলে জানান আলোচকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে নালার পানিতে ডুবে যাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহরিন মাহবুব সাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা প্রায় 5 ঘন্টার অভিযানের পর সোমবার গভীর রাতে লাশ উদ্ধার করে। এর আগে সোমবার রাতে সাদিয়া তার মামাকে নিয়ে চশমা কিনে বাসায় ফিরছিলেন। ফেরার পথে আগ্রাবাদ মাজার গেট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকার একটি গভীর নালায় পড়ে যান। তাকে উদ্ধার করতে নালায় ঝাঁপ দেন তার মামা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে, দেশের পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া 275টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 164টির, কমেছে 172টির, আর অপরিবর্তিত ছিল 39টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 45 পয়েন্ট বেড়ে উঠে আসে 7,297 পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,135 কোটি 73 লাখ টাকা। সূচক বেড়েছে। অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 67 কোটি 3 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাতেই চোখ বাংলাদেশের। মালদ্বীপে যাওয়ার আগে গণমাধ্যমকে এমনটাই জানান কোচ অস্কার ব্রুজেন। মাত্র কয়েকদিন আগে জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন ব্রুজেন। মাত্র 6 দিন সময় পেয়েছেন তিনি। তারপরও আত্মবিশ্বাসী কোচ। 4-3-3 ফরমেশনে দলে মাঠে নামাবেন নতুন কোচ। এই ফরমেশনেই দল ভালো করবে বলে আশা করছেন তিনি। কোচের সাথে সুর মিলিয়ে ট্রফি জয়ের কথা বললেন অধিনায়ক জামাল ভুঁইয়া। মাঠে নামার জন্য খেলোয়াড়রা মুখিয়ে রয়েছে বলেও জানান তিনি। 1 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। চট্টগ্রামে শুরু হয়েছে সিজেকেএস সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ 2021। চট্টগ্রামের জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় এই প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম দিনে গতবারের চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব 4-0 গোলে চট্টগ্রাম জেলা পুলিশ দলকে পরাজিত করে শুভ সূচনা করে। ম্যান অব দ্য ম্যাচ হন কাস্টমসের আলী আকবর। তার হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার দীপক বড়ুয়া। এর আগে প্রিমিয়ার লিগের খেলা উদ্বোধন করেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেসরকারিভাবে উনি একটা ভালো একটা টুর্নামেন্ট দেখতে পাই। অভিনন্দন ও কৃতজ্ঞতা।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জন্মদিনে শেখ হাসিনার সততা সাহসিকতার জয়গান, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই আলোর পথে দেশ, বললেন আওয়ামী লীগ নেতারা। উৎসবের আমেজে গণটিকা কর্মসূচি, 1 কোটি ডোজ ভ্যাকসিনে নতুন ক্যাম্পেইনের পরিকল্পনা। এবছরও হচ্ছে না জেএসসি জেডিসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। পিএসসির সিদ্ধান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 2-1 দিনের মধ্যেই বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব সংকটের সমাধান, অনুমতি পেলেই আরব আমিরাতে ফ্লাইট। গ্যাস বিদ্যুতের কাজ চলায় রেললাইন বসানোর কার্যক্রমে বিলম্ব, পদ্মা সেতুতে একসাথে যান ও রেল চালু নিয়ে অনিশ্চয়তা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।